হ্যাঁ, এই ডিএম মাছ কিনে চিংড়ি মাছ গলদা চিংড়ি খেয়ে তারপরের দিন নোটিশ করবে নাঙ্গলপুতা জামে মসজিদ মোদাদ্দিয়া মসজিদের কি আছে নিয়ে আয়। আমরা হাবা বাবা মানুষ, ডিএম কালেক্টর আইএএস অফিসার, বাপরে চলো বস্তা ঘাড়ে করে নিয়ে চলে গেলাম। তারপরেও সব কাগজ দেখার পরে এই যে আমার মনে হামকো চাইয়ে, বললো না এটা একটু ইনকোয়ারির ব্যাপার আছে। এই দাগের এখানে একটা ফুল স্টপ পড়ে গেছে, মোজাদ্দিয়া বানানটার এখানে একটু দিয়াটা একটু ফাঁকা হয়ে গেছে, আমাকে চেক করতে হবে। তো এই চেক করার নাম করে, ইনভেস্টিগেশনের নাম করে ডিএম যতদিন মনে করবে এটাকে ইনভেস্টিগেশন চালাবে, এই তালাটা বন্ধ থাকবে। ডিএম যদি মনে করে যে আমি ইনভেস্টিগেশন করে পেলাম যে এটা অরিজিনাল কাগজ না, এটাকে ভাঙ, এটাকে সরাতো, টোটো স্ট্যান্ড করতে হবে, এখানে অনেক টোটো বাইক ফাইক রাখছে, এটাকে সরা, পাবলিকের স্বার্থে এখানে একটা ট্রান্সফরমার বসা আর এখানে কিছু টোটো ফোটো ঢুকিয়ে দে, ফালতু রাস্তাটা জ্যাম করছে। এইটাই ক্ষমতা। সুন্দর ভাষাতে ইংরেজিতে যে ওয়ার্ডটা লেখা আছে যে ডিএম তার নিজস্ব মতো। আচ্ছা, ডিএম যদি ইনকোয়ারি করে, এই মুসলমান, এই গাজী মোল্লা মুন্সি হুসেন হক, তোর কিসের আপত্তি? ডিএম মানে তো আইএস অফিসার, সবার লোক, শাসক লোক। হ্যাঁ, আমাদের একটু অসুবিধা আছে। কেন না, তো ব্যাঙ্গালোরের হাইকোর্টের বিচারপতি বিচার করছে, এটা মুরগি চুরির বিচার করতে গিয়ে হাইকোর্টের এজলাসে বসে হাইকোর্টের বিচারপতি বলছে, ও নাঙ্গলপোতা ওটা তো পাকিস্তানের এলাকা। তো যে জজটার মানসিকতা একটা ভারতের ভূখণ্ডকে হাইকোর্টের মতো জজের চেয়ারে বসে যদি বলে যে ওটা তো পাকিস্তানের এলাকা, ক্রিটিসাইজ করে ছোট মানসিকতার পরিচয় দেয়, তাহলে ওই রকম টাইপের যদি ডিএম হয়, বোঝাতে পারছি না? আমার ডিএমদের উপর রাগ নেই, আইএস এর অফিসারদের উপর রাগ নেই, আমার রাগ সেই সমস্ত ব্যক্তি যারা সংবিধানে হাত রেখে কসম খেয়ে একটা এলাকাকে পাকিস্তানের এলাকা বলে, সেই সমস্ত জজ, সেই সমস্ত ডিএম, সেই সমস্ত ওসি, সেই সমস্ত আইসি, এদের উপর আমার কাজ। ও এ ক্যা হো রহা, এইটার উপর রাগ, বুঝতে পারলেন না? আচ্ছা, এবার চলে আসুন আইনে। এটা বোঝা গেল কি যে কালেক্টরের বাপের সম্পত্তি হয়ে যাবে যখন যেটা মন তা করতে পারে। একটা গেল। নাম্বার 2, এই নাঙ্গলপোতাতে 50টা ঘর মুসলমান। শ্যামল বাবু আপনাকে বলছি, শুনে নিন। এই যে এই নাঙ্গলপোতাতে 50টা ঘর মুসলমান, অনেক আগেই শ্যামলের বাপের 4 কাঠা জায়গা আছে। কার বাপের? শ্যামলের বাপের 4 কাঠা জায়গা আছে, 50টা ঘর মুসলমান। শ্যামলের বাপের কাছে 4-5 জন মুরব্বী, ওই মুরব্বী 4-5 জন গেছে শ্যামলের বাপের কাছে, দিয়ে বলছে আমাদেরকে নামাজ পড়ার অসুবিধা আছে, এই জায়গাটা দেন। শ্যামলের বাপ দেখছে, হ্যাঁ তো ভালো কথা, আমি তো মরেই যাব, 4 কাঠা জায়গা কি না প্লটিং হবে, না ওই বিশাল বড় ফ্ল্যাট হবে, না কিছু হবে, তাহলে এই 4 কাঠাটা আমাদেরই সব সম্প্রদায়ের লোকজন, ভাই ব্রাদার মানুষ, যা বাবা ওটা আমি দান করে দিলাম। এই বর্তমানের সরকার বলছে, শ্যামলের বাপ তুই কিন্তু জায়গা দিতে পারবি না ওয়াকাফকে, ওরা নামাজ পড়ুক, ওরা যেমন তাই করুক, তুই জায়গা দিতে পারবি না। বোঝা থেকে বললাম, আগে আইন ছিল দিতে পারবে, এখন বলছে দিতে পারবে না। ক্লিয়ার? এইবার 12 জন লোক মিলে গোটা রাজ্যের যতটি খানকা, দরগা, মাজার, কবরস্থান, মসজিদ আছে, একটা বোর্ড আছে কলকাতাতে, ওয়াকাফ বোর্ড। এই ওয়াকাফ বোর্ডে কে মেম্বার হয়? সমস্তটি মুসলমান হবে। কেউ সরকারের 2টা এমএলএ হবে, বিরোধীর 2টা এমএলএ হবে, একটা এমপি হবে ভোট দিয়ে জিতা, যেমন নুরুল হাজি জিতেছিল ভোট দিয়ে, আর একটা হবে ওই কি বলে ওগুলোকে, এত পার্টি আর এত সিস্টেম, ভোটে জিতা, আর একটা রাজ্যসভার এমপি।
তো এরকম করে সমস্তটি মুসলিম সম্প্রদায়ের মানুষ হবে মুসলমানদের সম্পত্তিটি রেখ ভাগ দেখ ডাক করার জন্য। এখন বলছেন না, হ্যাঁ, যে শ্যামলের বাপ ওখানে জায়গা দিতে পারবে না, ওই শ্যামলের বাপকে মেম্বার করছে। যে শ্যামলের বাপকে সরকার বলছে তুই জায়গা দিতে পারবি না, তুই খোঁজ নে, মানে তুই মেম্বার হ। আমরা এটাকে বিরোধিতা করছি, আমরা এটার বিরোধিতার জন্য নেমেছি। তাহলে কি হলো, শ্যামলের বাপ ঢুকলো, আর ওই কর্ণাটকের হাইকোর্টের বিচারপতির মতন এখানকার কালেক্টর হলো। এই যে সামগ্রিক ব্যাপার, মূল এবং মোটের উপর মুদ্রা কথা হলো এই। আমার আশ্চর্য লাগছে এই জায়গাটাতে এইটুকু লোক কেন হবে। হ্যাঁ, এদের বাপের কবরটা জিসিপি দিয়ে খুঁড়লো। এই তোর বাপ, যে বাপের ধাতু দিয়ে জন্ম হয়েছে, যে বাপের ঔরস দিয়ে জন্মগ্রহণ করেছে, এই এলাকায় যারা চা খাচ্ছে এখন, এই যে জয়নাল দোকান খুলে রেখেছে, মিটিং শোনার দরকার নাই, এটা তো জয়নালের ব্যাপার না, এটা উকিল সাহেবের বাপের বিয়ে, বরযাত্রী এসে খাবে দাবে, জয়নালের বাপের তো ব্যাপার নাই। এই জয়নাল, যে বাপের ধাতু দিয়ে তুমি জন্ম নিয়েছো, যে বাপের ঔরসে তুমি জন্ম নিয়েছো, তোমার বাপের মৃত্যুর পর যে কবরটা হবে, ওটা জিসিপি দিয়ে খুঁড়ে নিয়ে যেতে চাইছে রে। এই যে ধরনের জিসিপি যাচ্ছে, এই বাপের কবরটা খুঁড়ে টানতে টানতে চেন দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। যদিও এখন বাপ বেটার সম্পর্ক মাটামারি কাটাকাটিতে পড়ে গেছে, তবু নর্মালি বাপেরা আমাদের কাছে সম্মানের ব্যাপার। তো এইরকম জায়গাতেও লোক আসার প্রয়োজন মনে করছে না। এই নামাজি টিটি থাকবে, কামরুল তুই যা, আমি তো বড় লোক, আমার কোন যায় আছে। এখনো আমাদের এই যে এখানে যারা দাঁড়িয়ে আছে, আমার বাপ কালকে মরবে, কোন জায়গায় কবরস্থান হবে জানে না, কবরস্থানটা কোথায় করবে, কবরস্থানটা দেখতে জানি। যেদিন মরবে সেদিন ও কাঁদবে, এলাকার 3 জন চাচা এসে বললো কবর খুঁড়তে হবে, ওরাই কবর খুঁড়বে, ওরাই যাবে, আর এ কাঁদবে, লাশ নিয়ে যাবে, পিছন পিছন কাঁদতে কাঁদতে উজু করে মাটিটা দিয়ে চলে আসবে। কবরস্থানের তো খোঁজ নাই। একদিক দিয়ে মোদির সরকার যে নিবে না, কেন নিবে না? আপনার খোঁজ আছে কবরস্থানের? বাপের গালে গেছেন? না, দরকার নাই। আর যেদিন বাপ মরবে, আমার বউটা মরবে, সেদিন যাব, আজকে কি দরকার আছে? তাই এই সমস্ত জিনিসগুলোর খোঁজ খবর নিন। আমরা হাইকোর্টে এত ব্যস্ত থাকার পরেও এই সমস্ত করে বেড়াচ্ছি। আচ্ছা কি আছে এখানে? এই জায়গাটাতে যে আসলাম, আপনাদেরকে বললাম, এটা না করে সুন্দরভাবে তো বসে থাকতে পারতাম, ছেলে মেয়ে নিয়ে ঘুরবো না। এই জাত আমার, এই জাত, শুয়ে থাকা জাতকে জাগানো আমাদের মতন মানুষের দায়িত্ব। কোনো স্বার্থ নিয়ে নয়, কোনো। আচ্ছা, যেটা বলছিলাম যে সিপিএম করা, তৃণমূল করা, মুসলমান, সমস্ত কিছু পার্টি করতে হবে। যে যা পার্টি করছো ভাই, একদম লেগে যাও, কারণ ঠান্ডার সময় আছে, 5 ব্যাটারি টর্চ আর লাল চা বগলে দাবা করে পার্টি করে বেড়াও। কিন্তু জাত, কম, সম্প্রদায়, তখন এই যে এটা কি তৃণমূল, ও তৃণমূল করালো, হ্যাঁ এটা থাক। এই ওয়াকাবের মিটিংটা হচ্ছে, যাই ওখানে, আমার বাপের কবরের ব্যাপার আছে, যাই। এই তৃণমূল তুই থাক। আসলেন, মিটিং শুনলেন, কি সিদ্ধান্ত হলো, কি বললো, গিয়ে আবার এটা, হ্যাঁ আমি তৃণমূল হয়ে গেলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আইএসএফ থাকো বাবা, পরে দেখছি আমি। হ্যাঁ, আগে ওয়াকাফের মিটিংটা দেখে আসি। নবীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, দেখে আসি। 3 তালাকের বিরুদ্ধে কথা বলছে, দেখে আসি। ততক্ষণ পর্যন্ত পার্টিটা থাক, তারপর পার্টিটা নিয়েই আবার জিন্দাবাদ জিন্দাবাদ, রাস্তা হচ্ছে না কেন, হোক, দিতে হবে। করেন না ভাই, নিষেধ করছি না। পার্টি করবেন না তো কি করবেন? এই বয়সে আপনার বাপ পার্টি করে অনেক কিছু করে দিয়েছে, আপনি পার্টি করে অনেক কিছু করবেন, বুঝতে পারলেন না? আপনার বাপ দাদু পার্টি করে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী সন্ত্রী করে সব মরে ভূত হয়ে গেছে, আর এখন ওই জিনিসটা আপনাকে তো দূরে রাখতে হবে, বুঝতে পারলেন না? তো কংগ্রেস করা মুসলমান হোক, তৃণমূল করা মুসলমান হোক, সিপিএম করা মুসলমান হোক, আপত্তি নেই। কিন্তু যখন স্বার্থের কথা হবে, নিজের কথা হবে, তখন কিন্তু সমস্ত রকম দ্বন্দ্ব ভুলে
আরে হবে রে ভাই, পার্টি করে আজ অব্দি কিছু হয়নি, ও করো না। একজন বলছে হ্যাঁ এগুলো অকাপ পকাপ মানি না, কে করবে, সব আমরা। এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মস্তানি করিস না, লরিটা যাবে পেট দিয়ে গু বেরিয়ে, তোর বাপও কিছু করতে পারেনি। 3 তালাক বিল হওয়ার সময় ওরে বাপরে পাকসার কাছে মাথা নিচে পা উপরে করে যদি 50,000 5 লাখ লোক দাঁড়িয়ে থাকেন, চিল্লালে লাভ আছে? আন্দোলনটা, আচ্ছা আপনারা ওই যে বললাম যে সেরা মাখলুকাত, দামি মানুষ, আচ্ছা আপনারা কেমন মানুষ বলেন তো? 67 বছরের বুড়ো, 67 বছরের বুড়া, গায়ে জামা নেই, ঠান্ডার দিনে মূত্রথলি থেকে পাইপ পার হয়ে যে জায়গাতে পেশাব জমা হয় ওইটাকে কি যেন বলে, মানে অপারেশন করেছে, পাইপটা দিয়ে মূত্রথলি হাতে নিয়ে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কৃষি আন্দোলনে বসে আছে। কি না, তো ফসলের দাম বেশি পায় না। এই যে পাঞ্জাবিরা, এই যে দিল্লিতে কৃষি আন্দোলন, কৃষক আন্দোলন হলো, 62-63 বছরের বুড়া অপারেশন করে মূত্রথলি নিয়ে আন্দোলন করছে। আল্লাহ 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 আল্লাহ, হে আমার জাত, হে আমার কম, হে আমার সম্প্রদায়, হে আমার ভাই, আপনাদেরকে বলছি, আপনার বাপের কবরটা জিসিবি দিয়ে নিয়ে যাচ্ছে, আপনার হুঁশ নাই। ভাববেন না এগুলো, কবে ভাববেন বলেন তো? আর চিৎকার করতে ভালো লাগছে না, মনে হচ্ছে চিৎকার করে গলা ফাটিয়ে দিই, লাভ নেই। কি করে বুঝায় আপনাদেরকে? পা যদি ধরতে বলেন দাঁড়িয়ে দাঁড়ান, সবাই দাঁড়ান, আমি আপনাদের পা ধরে বুঝাচ্ছি যে একটা লোক ফসলের দাম পায় না, ওই জন্য 2 বছর ধরে আন্দোলন করলো। ক বছর? মোটামুটি 2 বছর আন্দোলন করতে করতে ওইখানেই তিরপল দিয়ে বাড়ি করে থেকে খেয়ে হেগে আন্দোলন করে সরকারকে চাপে ফেলে আইন বা বিলটাকে সরিয়ে দিল। আর আপনার বাপের কবর লাভ নেই যদিও বলে, এর আগে তো বলেছে আপনাকে থাকতেই দিবে না। যা লুঙ্গি বাহিনী ফটো আছে, তার বেলাকে পার কর দো, মারকো মারকে ধাক্কা মারকে। তখন কাগজ নিয়ে খুঁজাখুঁজি করলেন, পারলেন না, বিল পাস, এনআরসি চালু হয়ে গেছে, আইন হয়ে গেছে, করেনি আলাদা কথা, করব। একজন দেশের নাগরিক হিসাবে আমি ভারতের নাগরিক, ভারতের আইন মানতে আমি বাধ্য। কিন্তু এখন ওই যে কামরুজ্জামান ভাই বলল যে সুযোগ আছে, চলেন না, যাই না। আচ্ছা, শহীদ মিনারে বা কলকাতাতে 50,000 লোক, আমরা রোজা করা লোক, রোজা রমজানের দিন খালি পেটে গামছা বেঁধে থাকি। আচ্ছা 50,000 লোক, 50,000 ক হাজার, আচ্ছা 50,000 বাদ দিন, 10,000, 10,000 লোক যদি এরকম করে গিয়ে শহীদ মিনারে শুয়ে যায়, খাবও না, হাঁকতেও যাব না, মুততেও যাব না, একেবারে উঁচু করে বসেছি, ওখানেই নামাজ, ওখানেই সব, এই কাউকে চিৎকারও করব না, স্লোগানও দিব না, জিন্দাবাদ মুর্দাবাদ, চাই চাই না, সরে যা ফুটে যা, কোনো কথা নাই। সুরসুর করে গিয়ে 10,000 লোক যদি শহীদ মিনারে শুয়ে যায়, 10,000 লোক শুয়ে গেছে, কদিন শুয়ে থাকতে হবে? তারপর মোদি অবধি খবর যাবে, একদিন নড়ে চড়ে বসবে না, এ বাবা এই লোকটি কি রে, কোনো আন্দোলন না, কিছুই না, 10,000 একদম লম্বা হয়ে শুয়ে আছে, নড়ছেও না, খাচ্ছেও না, মুচ্ছেও না, হাঁকছেও না, এ কি রে, চিৎকারও করছে না, কি চাই, কেন চাই, কি ব্যাপার, না 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 আমরা কিছু চাই না, এমনি শুয়ে আছি। এই আপনার নীরব শুয়ে থাকাটা, চুপচাপ করে শুয়ে থাকাটাই সরকারের মাথা ব্যথার কারণ হয়ে যাবে, হবে না নাকি? বোঝাতে পারছি না, সবাই বুকে হাত দিয়ে বলুন তো এটা হবে কিনা। কিন্তু আমাদের টাইম নাই, আমার বেটি কালকে ওই বেটির বাড়ি থেকে এসছে, জামাইটা ডেকেছে, টোটোটা নিয়ে যেতে হবে, নাহলে জামাই যদি বাকি দেয় বেটিটাকে। আমার বেটার কালকে ওইখানে অন্ডকোষ অপারেশন আছে, যেতে হবে, চাচার বেড়ে গেছে, ওটা কমাতে যেতে হবে, এই নিয়েই তো ব্যস্ত। চাচাজি মরে যাওয়ার আগে একটা সুন্দর পৃথিবী দিয়ে যান। বাবাজি, চাচাজি, ইয়াং ছেলে, এদের কাছে আমার আবদার নাই, আপনাদের কাছে আবদার। আজও আমার সম্প্রদায়, আমার জাত, বাপ বেটা একসাথে মদ খায় না,
আজকের দিনেও গোটা ভারতে যদি খুঁজে দেখেন বাপ বেটা একসাথে মদ খাচ্ছে এরকম আমার সম্প্রদায়ের লোক নাই। হয়তো খাচ্ছে এক একজন, ওটা আলাদা কথা, কিন্তু নর্মালি বাপ বেটা একসাথে মদ খায় এরকম নাই। আমরা আজও আমাদের বাপ চাচাকে সম্মান করি, রেসপেক্ট করি। যদি বাপকে দেখে ওখানে বসে আছে সুরসুর করে পা দিয়ে এদিকে, চাচাকে দেখিনি ওরে বাপরে চাচাজি আছে ওদিকে চ। তো আজও যখন এটা করি, আজও যখন আপনাকে সম্মান করি, আজও যখন রেসপেক্ট করি, আপনার দায়িত্ব আমাকে একটা সুন্দর পৃথিবী দিয়ে যাওয়ার। তাই আজ থেকে আপনাদের মতন বাবাজি আর চাচাজিকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, এই চল, এই কর, এইটা কর, ওইটা কর, ঠিকই তো বলছে, এই তো করতে হবে, ওই তো করতে হবে। তাই সজাগ সচেতন হয়ে আগামী দিন আপনারা বাঁচবেন। খেলাম আর বাঁশতলায় গিয়ে হাগলাম, সরি, এরকম জীবনযাপনের দরকার নেই। আপনি আসলেন পৃথিবীতে, আপনি মরে গেলেন, একটা গাছের পাতাও হিলল না, কুত্তাটাও ঠ্যাং তুলে মুতলো না। এ কোন পৃথিবী? আপনি কি জন্য বাঁচলেন 60 বছর? এই চাচাজি 70 বছর কি জন্য বাঁচলেন? আপনি বেঁচে আছেন তার প্রমাণ দিতে হবে আপনার আগামী প্রজন্ম সুরক্ষিত আছে। আপনি বেঁচে আছেন তার প্রমাণ দিতে হবে আপনার এলাকায় শান্তি আছে। আপনি বেঁচে আছেন তার প্রমাণ দিতে হবে আপনার এলাকায় চুরি চামারি হয় না, ডাকাতি হয় না, লুট হয় না, মার হয় না। না, আপনি খাবেন আর হাঁকবেন, আর মরে গেলে মানুষ আপনাকে মনে রাখবে, এটা হতে পারে না। আপনি দিবেন, সমাজ আপনাকে দিবে। তাই প্রত্যেকটা মানুষকে, এই এলাকার আমার বাবাজি, চাচাজি, ভাই, ব্রাদার, বন্ধু, সবাইকে বিনম্রভাবে আমি আপনাদের ভাই করো জোরে আপনাদের সামনে অনুরোধ করে গেলাম, শুধু ওয়াকফ বিল নয়, রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী দিন যেখানে আল্লাহর কথা হবে, নবীর কথা হবে, ওয়াকফের কথা হবে, সমাজের কথা হবে, দেশের কথা হবে, লাভবাহিক বলে পৌঁছাবেন। আর রাজনৈতিক, এটা মনে হয় এই কলকাতায় যেটা করছে, এটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা। কলকাতায় যে শহীদ মিনারের মিটিংটা হচ্ছে, এটা মনে হয় একটু তৃণমূল ঘেঁষা, মনে হয় মাল করে দিয়েছে, যাচ্ছে। এটা মনে হয় একটু কংগ্রেস ঘেঁষা, অজিত চৌধুরী মনে হয় কিছু একটু দিয়েছে, এরা নাচছে, ওরা যাবে, দিয়ে ওরা নেতা হবে। অনেকে বলছে আমরা যাব, ও নেতা হবে। এগুলো শুনলে রক্ত ডবল দৌড়াতে লাগে। নেতা তৈরি করে একেবারে মুখ্যমন্ত্রী করে দেশে পাঠিয়ে প্রধানমন্ত্রী করে দিয়েছিস, আজ অব্দি একটা মেম্বার, একটা প্রধান, একটা এমএলএ তৈরি করতে পারে না। সেই লোক মন্তব্য করে যে আমরা গেলে নেতা হয়ে যাবে। বুঝতে পারলাম না, আজ অব্দি একটা এমএলএ তৈরি করতে পেরেছেন? একটা নেতা তৈরি করতে পেরেছেন? তাহলে যেখানে পারেননি কোনোভাবেই বিরূপ মন্তব্য করে মানুষকে ভুল বোঝাবেন না যে কেউ গেলে কেউ নেতা হয়ে যাবে। আজ অব্দি না আপনার বাপ পেরেছে, না আপনি পেরেছেন, না আগামীতে পারবেন। তাই বেশি রকম মাতব্বরি বা এক্সট্রা না বুঝে সমাজকে, জাতিকে একত্রিত করার জন্য কলকাতা যাবেন আগামী দিন। এই বিনম্র আবেদন করছি আপনাদের প্রত্যেকের হাত পা ধরে, আমি একজন আইনজীবী হিসাবে, আপনার ভাই হিসাবে আপনার পায়ে আমার হাত রেখে আপনাদেরকে বলে গেলাম, এই দেশ আপনার, এই জাতি আপনার, এই নিউ টাউন আপনার, এই রাজ্য আপনার। তাই বুক খুলে আগামী দিন বুকের পাটা উঁচু করে যেন আগামী দিন আমি মোফাক্কিরুল ইসলাম চলতে পারি, আপনার ছেলে জয়নাল আবেদিন যেন চলতে পারে, আপনার ছেলে আবুল কালাম আজাদ যেন চলতে পারে। তাই আপনাকে ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি, সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা, হে সৃষ্টিকর্তা, হে রব, হে খুদা, হে মহান আল্লাহ তাআলা, এই এলাকার মানুষের মধ্যে শ্যামল আর রফিকের যেন ভ্রাতৃত্ব বজায় থাকে। সকলে বলুন আমিন। আগামী দিন শ্যামল এবং বিমলের সাথে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে 1 নম্বরে নিয়ে যেতে পারি, তারা যেন ভুল না বুঝে। তাই আমরা আগামী দিন, হে আল্লাহ, আপনার রহমতের চাদরের মধ্যে এই এলাকার মানুষকে যেন ঢেকে রাখেন। আপনার রহমত যেন এই সমস্ত এলাকার আমার ভাইদের উপর বর্ষিত হয়। এই দোয়া চেয়ে, এই আবেদন রেখে, মহান আল্লাহ তাআলার কাছে এই আবেদন রেখে এই এলাকার মানুষের শ্রীবৃদ্ধি কামনা করে আমি মোফাক্কিরুল ইসলাম আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।